আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখুন, আমি সামিয়ার চেকআপ করছি। আমি যা যা বলবো মন দিয়ে শুনবেন। কি হয়েছে আমার মেয়ের ডক্টর? সে ঠিক হয়ে যাবে তো? আমার কথা আগে শুনুন। সামিয়ার সাথে অনেক খারাপ কিছু হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে তেমন কিছুই হয়নি। তার সাথে অনেক জোরাজুরি করা হয়েছে, কিন্তু ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি। তার পুরো শরীর জুড়ে বিভিন্ন চিহ্ন, তবে হতে পারে এই বিষয়গুলো তার মস্তিষ্কে অনেক প্রভাব ফেলবে। সামিয়া সহজে এই বিষয়গুলো হয়তো স্বাভাবিকভাবে নিতে পারবে না, আমি মনে করি। তবে আল্লাহ চাইলে সব সম্ভব। আপনাদের তাকে সাহায্য করতে হবে, তাকে এই ট্রমা থেকে বের করে আনতে হবে। তাকে কোনো প্রেশার দেওয়া যাবে না, তাকে ফুল সাপোর্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি ডক্টর, আমরা খেয়াল রাখবো। আপনারা শুধু আমার বাচ্চাটাকে সুস্থ করে তোলার জন্য যা যা করার করবেন। জি, আমরা আমাদের বেস্ট দেবো, কিন্তু ফ্যামিলি সাপোর্ট ফার্স্ট। মিতা আর মোর্শেদ হোসেন দুজনেই কেবিন থেকে বের হলেন। সকলকে সবকিছু জানালেন, তবে এই বিষয়ে খেয়াল রাখতে বললেন যেন সামিয়ার সামনে এমন কিছু যেন না বলা হয় যা তার উপর প্রেশার তৈরি করবে। হাসপাতালের বাইরের চেয়ারে বসে আছে ইয়াসির। পরপর দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। ছেলে মানুষের কাঁদতে হয় না, কিন্তু সে কি করবে? গভীর রাতে যখন সে ও সাজিয়া বাসায় ফিরছিল, তখন তার গাড়ি চালানোর সময় কেউ একজন চলে আসে গাড়ির মাঝখানে। গাড়ির ব্রেক কষতে যেয়েও লেগে যায় সেই মানব ছায়ার উপর। বের হয়ে দেখতে পায় সামিয়া। সাজিয়া তো সামিয়ার এই অবস্থা দেখে কেঁদে দেয়। ইয়াসিরের চোখ যখন সামিয়ার উপরে পড়ে, তখন দেখতে পায় এক বিধ্বস্ত সামিয়াকে। ব্লাউজ ছেঁড়া, গলায় পিঠে হাতে খামচির দাগ, লিপস্টিক লেপটে আছে, চোখের নিচের কাজল লেপটে একদম বাজে অবস্থা। হাত দিয়ে রক্ত ঝরছে, পা দিয়েও রক্ত পড়ছে। ছেঁড়া শাড়ি কোনো রকমে গায়ে জড়ানো। কোনো কথা পর্যন্ত বের হচ্ছে না সামিয়ার মুখ দিয়ে। কেমন অপলক ফেলে ইয়াসিরের দিকে তাকিয়েছিল। কয়েক সেকেন্ড পর দু চোখ বন্ধ করে ফেলে সামিয়া। সামিয়াকে কোলে নিতে গেলেই শাড়ি সরে গিয়ে পেটে খামচির দাগ দৃশ্যমান হয়। ইয়াসিরের ভিতর ধক করে ওঠে। মনে হচ্ছে ইয়াসিরের বুকের বাঁ পাশে কেউ হাতুড়ি দিয়ে ইচ্ছামতো এলো পাথারিভাবে পেটাচ্ছে। বুকের মাঝে রক্তক্ষরণ হচ্ছে। চোখ মুখ সবকিছু খোলা হয়ে যাচ্ছে। হাত পা বেসামালভাবে কাঁপছে। সামিয়াকে গাড়িতে বসিয়ে সুভাষকে কল দিয়ে হাসপাতালে আসতে বলে। কারো পক্ষে কি সম্ভব নিজের ভালোবাসার মানুষকে এইভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে দেখা? ইয়াসিরের পক্ষেও সম্ভব ছিল না সামিয়াকে এভাবে দেখা। তাই তো টুপ টুপ করে চোখের জলগুলো গড়িয়ে পড়ছে। এই প্রথম ইয়াসির এত বছর পর কান্না করছে। শেষ মনে হয় বাবা মা মারা যাওয়ার সময় কেঁদেছে, আর আজ এতগুলো বছর পর কাঁদছে। এত বছর গড়ে তোলা শক্ত মন আজ হার মেনেছে। মনও আজ কাঁদতে চাইছে। চোখের জলগুলো আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। ইয়াসিন, তুই ঠিক আছিস তো বাবা? মিতু চৌধুরী পাশে বসতে বসতে বললেন। ইয়াসির মাকে দেখে চোখের জল মুছে বলল, মা, আমি ঠিক আছি, জাস্ট সুভাষের চিন্তা হচ্ছে। আর সামিয়া? দেখ বাবা, আমি জানি তুই সামিয়াকে ভালোবাসিস, আর কত নিজেকে কষ্ট দিবি। আমি মেয়েটার চোখেও তোর জন্য ভালোবাসা দেখেছি। কেন নিজে কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকে দিচ্ছিস? সব সময় চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভুল। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, নিজেকে চেষ্টা করতে হবে। এবার আমি ভেবে রেখেছি, সামিয়া সুস্থ হলে তোমার জন্য সামিয়ার হাত চাইবো। মা দেখো, শোনো, এখানে আর কিছু বলার নেই। সামিয়া সুস্থ হলে তোমার আর সামিয়ার বিয়ের কথা আমি বলবো। সামিয়াকে নিজের বউ করে নিয়ে আসবো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি এখন কাউকে কিছু বলবে না। সামিয়া সুস্থ হওয়ার পর যা বলার বলবে। আচ্ছা ঠিক আছে। রাজিয়া বেগমের জ্ঞান ফিরেছে। মেয়ের সাথে এত কিছু হয়ে গেল তিনি তো কল্পনাও করতে পারছেন না। তিনি যেন কয়েক মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন, শুধু কেঁদেই চললেন। তিনি বেড থেকে উঠে মোর্শেদ হোসেনের সামনে গিয়ে বললেন, সব দোষ আপনার। আগেই বলেছিলাম মেয়েকে এখন বিয়ে দেব না। মেয়ে আমার ছোট। আজ যদি বিয়ে না ঠিক হতো তাহলে আমার মেয়ের পার্লারে যাওয়া লাগতো না, না এত বড় দুর্ঘটনা হতো আমার বাচ্চা মেয়েটার সাথে। না, আপনাকে দোষ দেব না, দোষ তো আমার ভাগ্যের। কেন যে আমি বিয়েতে রাজি হলাম? প্রথমে নিহাল না বলে দিল,
আর এখন আমার মেয়েটার উপর এত বড় ঝড় বয়ে গেল। না জানি আমার বাচ্চা মেয়েটার কত কষ্ট হয়েছে, কত বড় তুফান গিয়েছে আমার মেয়েটার ওপর। রীতা বেগম রাজিয়া বেগমের কাছে গিয়ে বললেন, শান্ত হও বোন আমার। ভাবি, আমি কিভাবে শান্ত হব বলেন? আমার মেয়েটার সব শেষ। একে তো বিয়েটা ভেঙে গেল, তার উপর আবার এত কিছু। আমার মেয়ের সব সম্মান শেষ। কি হবে আমার মেয়েটার? তুমি শান্ত হও রাজিয়া। দেখো, আমাদের সামিয়ার সাথে কিছু হয়নি, তার সম্মান আল্লাহ রক্ষা করেছেন। আল্লাহর রহমতে আমার মেয়ের সাথে খারাপ কিছু হয়নি, কিন্তু সমাজের মানুষ কি তা এত সহজভাবে মেনে নেবে? তারা তো আমার মেয়ের সম্মানের উপর প্রশ্ন তুলবে। শোনো, আগে আমাদের সামিয়ার কথা ভাবতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, সমাজের চিন্তা বাদ দিতে হবে। কিভাবে চিন্তা বাদ দেবো ভাবি? এমনি তো বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেলে মেয়েদের কত কথা শুনতে হয়, তার উপর আবার এত কিছু। কে করবে আমার মেয়েকে বিয়ে? বলেই অঝরে কাঁদতে লাগলেন রাজিয়া বেগম। শোনো, এখন এত কিছু ভাবলে হবে না, তোমাকে শক্ত থাকতে হবে। তুমি ভেঙে গেলে সামিয়াকে কে সামলাবে? শোনো, যে কোনো জায়গায় মায়েদের শক্ত থাকতে হয়। তুমি যদি নিজেকে শক্ত না রাখতে পারো, তবে সামিয়া আরও ভেঙে যাবে। আর রইল বিয়ের কথা, আমাদের মেয়ে পচে গলে যায়নি যে বিয়ের জন্য টেনশন করতে হবে। যার সাথে আল্লাহ জোড়া লিখেছে তার সাথেই হবে। তুমি নিজেকে সামলাও। তবুও ভাবি, মা তো আমি, চিন্তা হয় আমার, কেন আমার মেয়ের সাথে এমন হলো? কি দোষ আমার এই বাচ্চা মেয়েটার? আমার মেয়েটা এত কিছু কিভাবে নেবে? তুমি ধৈর্য ধরো, নিজেকে সামলাও। ধৈর্য হারা হলে হবে না। আমাদের সবাইকে মিলে সামিয়াকে আগলে নিতে হবে, তাকে সাহস দিতে হবে। বলে রীতা বেগম রাজিয়া বেগমকে বেডে শুইয়ে দিলেন। এখনও তিনি অসুস্থ, হাতে স্লাইন চলছে। সারাদিন কেটে গেছে, সুভাষের জ্ঞান ফেরেনি। সামিয়ার জ্ঞান ফিরেছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার সেন্সলেস হয়ে যায়। হাসপাতালে আছে বেলি, ইয়াসির, হৃদিতা আর সায়েম। বাকি সবাইকে বাসায় পাঠানো হয়েছে। সবার উপর খুব বেশি ধকল গেছে, একটু বিশ্রাম প্রয়োজন। বেলিকে অনেকবার বলা হয়েছে বাড়ি যেতে, কিন্তু সে যাবে না। কেউ তার স্বামীকে রেখে এভাবে বাসায় যেতে পারে না? পারবে না। তাই বেলিও পারেনি। এক প্রকার যুদ্ধ করে হাসপাতালে থেকেছে। হৃদিতা ডক্টরের থেকে পারমিশন নিয়ে বেলিকে পাঠালো সুভাষের কাছে। হৃদিতা বুঝতে পেরেছে বেলির মন ছটফট করছে সুভাষকে দেখার জন্য। বেলি হৃদিতাকে জড়িয়ে ধরে সুভাষের কেবিনে ঢুকল। সুভাষের পাশের চেয়ারে বসল। সুভাষের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। সুভাষের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল। সুভাষের হাত নিজের গালের সাথে ছোঁয়ালো। গড় গড় করে চোখ দিয়ে পানি পড়ছে বেলির। গলার কাছে কথাগুলো কেমন আটকে যাচ্ছে, কেমন যেন বুকে ব্যথা হচ্ছে। সুভাষের দিকে তাকিয়ে রইল বেলি। কেমন নিস্তেজ হয়ে আছে, মাথায় আর হাতে ব্যান্ডেজ করা। এক হাতে স্লাইন চলছে, অন্য হাতে রক্ত পুশ করা হচ্ছে। পুরো ফেস কেমন হয়ে আছে। বেলি আবারও সুভাষের হাতে চুমু খেল। সুভাষের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনি আমার সাথে কথা বলুন না, আমার ভালো লাগছে না। আপনি কবে আমার সাথে কথা বলবেন? আমি সত্যি বলছি, আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি শুধু একবার বেলি বলে ডাক দিন, আপনার সব কথা মেনে চলবো। তাও আপনি এভাবে চুপ করে থাকবেন না। আপনাকে এভাবে আমি দেখতে পারছি না। জানেন কত কষ্ট হচ্ছিল আমার যখন শুনেছি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাব। মনে হচ্ছিল বুকের মাঝে রক্ত ক্ষরণ হচ্ছে। আমার মনে হচ্ছিল পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শরীর থেকে কোনো অঙ্গকে কেটে আলাদা করা হচ্ছে। আপনি জানেন, আপনাকে এভাবে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আমি না নিতে পারছি না এগুলো। আপনি আমার সাথে কথা বলুন, একবার বেলি বলে ডাকুন। আপনি খুব নিষ্ঠুর, আপনি খুব পাষাণ। আপনার বেলি ফুল কান্না করছে, তাও আপনি কথা বলছেন না। আপনার কি আমাকে কান্না করতে দেখে ভালো লাগছে? এই যে আপনার বেলি ফুলের যে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, তাকে আপনি উপলব্ধি করতে পারছেন না? প্লিজ একবার চোখ খুলুন, দেখুন আপনার বেলি ফুল তার সুভাষকে ছাড়া ভালো নেই তার সুভাষকে ছাড়া এই বেলি একদম নিঃস্ব। ভীষণভাবে প্রয়োজন এই সুভাষকে তার বেলির। রাত 12টা। সুভাষের কেবিন থেকে বেলিকে নিয়ে সোজা ক্যান্টিনে এসেছে হৃদিতা। সকাল থেকে কিছু খায়নি বেলি। একে তো কাল রাতে সেন্সলেস হয়ে গিয়েছিল,
তার উপর সকাল থেকে না খাওয়া। কিন্তু কি হলো এই মেয়ের? খাবার না খেয়ে কান্না করেই চলেছে। বেলি, চুপচাপ রাইসগুলো শেষ কর। আমি খাবো না রিদিতা। তাড়াতাড়ি শেষ কর। তুই কান্না থামাতো। দেখিস কালকেই সুভাষের জ্ঞান ফিরবে। তখন যদি তোর এই অবস্থা দেখে না, সবচেয়ে বেশি কিন্তু ওই কষ্ট পাবে। আপু আমি সত্যিই খেতে পারবো না। প্লিজ বোন, একটু করে খেয়ে নে। দেখ, তুই অসুস্থ হয়ে গেলে সুভাষকে কে সেবা করবে? তুই একটু করে খেয়ে নিজের জন্য শক্তি তৈরি কর। দেখবি সুভাষকে সেবা করতে পারবি। আর তোর এমন শুকনো ফেস দেখলে তখন তো তোর বর আমাকে কথা শোনাবে। রিদিতার সাথে কথায় না পেরে একটু রাইস খেলো বেলি। সুভাষকে খুব ভালোবাসিস, তাই না? রিদিতার প্রশ্নে হকচকিয়ে গেল বেলি। পরপর ঢোক গিলল, খাবার গলায় আটকে গেল। আরে পানি খা, এত হাইপার হওয়ার কি আছে? সুভাষ তোর স্বামী, ভালোবাসতেই পারিস। স্বামীকে ভালোবাসা কোনো গুনার কাজ না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, পবিত্র, স্নিগ্ধ আর মধুর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই এই সম্পর্কে ভালোবাসাও পবিত্র। স্বামীর প্রতি স্ত্রীর আর স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে, এটাই তো নিয়ম। জানিস, একবার তোর ভাইয়ার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমিও তোর মতো কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছিলাম। যদিও তার ছোট একটা দুর্ঘটনা হয়েছিল, পুরো তোর মতো অবস্থা হয়েছিল আমার। তাই তোকে জিজ্ঞেস করলাম। তবে তুই মানিস কি না মানিস জানি না, তবে আমি শিওর হয়ে বলতে পারি যে সুভাষকে তুই নিজের থেকেও বেশি ভালোবাসিস। এটা ঠিক যে বেলির মনে সুভাষের জন্য অন্যরকম অনুভূতি হয়। তবে কি সেই অনুভূতির নাম ভালোবাসা? বেলি ভাবতে লাগলো, তবে কি সত্যি বেলি সুভাষকে ভালোবাসে? সত্যি কি সে সুভাষকে মন দিয়ে ফেলেছে? সত্যি কি সে সুভাষে আবদ্ধ হয়ে গিয়েছে? বেশ কিছুক্ষণ কথা বলে ক্যান্টিন থেকে বের হয়ে গেল বেলি ও রিদিতা। সাথে সায়েম এবং ইয়াসিরের জন্য কফি নিল। কফি খেলে একটু হলেও ক্লান্তিভাব দূর হবে। হাসপাতালের করিডোরে বসে কথা বলছিল চারজন। নার্স এসে খবর দিয়ে গেল সামিয়ার জ্ঞান ফিরেছে। সামিয়ার সাথে দেখা করতে গেল বেলি, সাথে গেল রিদিতা। দুজনকে দেখে কেঁদে উঠল সামিয়া। কিছু হয়নি সামিয়া, তুই ভয় পাস না, আমরা আছি তোর সাথে। সামিয়াকে জড়িয়ে ধরে বলল রিদিতা। দেখ বোন, আমরা আছি তোর সাথে। এই যে আমি আর রিদিতা আপু আছি তোর সাথে, কিচ্ছু হবে না তোর। আপু, তার আমার হাত, গলা, পেট সব জায়গায় ছুঁয়েছে। আমার সব শেষ, কিছু বাকি নেই। আমি শেষ আপু, আমার কিছু বাকি নেই। আমার মান, সম্মান, ইজ্জত সব শেষ। আমি মরে যাব আপু। সামিয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। হাত পা কাঁপতে লাগলো সামিয়ার। বেলি তাড়াতাড়ি করে ডক্টরকে ডেকে আনলো। আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন, সামিয়ার রেস্টের প্রয়োজন। সামিয়া হয়তো তার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে, তাই এমন হয়েছে। আপনারা ওকে রেস্ট করতে দিন। ডক্টর মিতালির কথা মতো তারা বেরিয়ে গেল। ডক্টর মিতালি সামিয়াকে চেক আপ করে ঘুমের ঔষধ দিয়ে দিলেন, যেন একটু শান্তিতে ঘুমোতে পারে। এতক্ষণ ইয়াসির বাইরে থেকে সামিয়াকে দেখছিল। সে চাইলেও কিছু করতে পারছে না। যদি সম্ভব হতো তাহলে সামিয়ার সকল কষ্ট দূর করে দিত। সামিয়ার মস্তিষ্ক থেকে ঘটে যাওয়া সব ঘটনা মুছে দিত। সামিয়াকে আবার আগের সামিয়ার রূপে নিয়ে আসতো। কিন্তু চাইলেও এটা সম্ভব নয়। নতুন আরও একটি দিনের সূচনা হলো। ইয়াসির বেলিকে নিয়ে বাসায় গিয়েছে। ফ্রেশ হয়ে বেলি চলে আসলে রিদিতা যাবে ফ্রেশ হতে। বাসায় এসেই ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিল বেলি। রুমে বসে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছিল। তখন রুমে আসে রিদিতা বেগম। বেলি, তুই না হলে এখন বাসায় থাক, আমি আর তোর আব্বু হসপিটালে যাচ্ছি। না আম্মু, আমি যাব। আমার বাসায় মন টিকবে না। আমি বলছিলাম যে তুই সারাদিন কালকে হসপিটালে ছিলি, আজকে তুই বাসায় রেস্ট কর। না আম্মু, আমি বাসায় থাকলে আরও খারাপ লাগবে। আমি টেনশনে শেষ হয়ে যাব। ওনার যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফিরবে আমার শান্তি লাগবে না। বিলকিস বেগম বেলির কাছে এসে বললেন, বৌমা, বেলিরে যাইতে দাও। বউ লাগে ওই সুভাষের পাশে থাকা ওর দায়িত্ব কর্তব্য। জি আম্মা, আমি শুধু বেলির জন্য বলেছি। বেলি যেতে চাইলে আমার কোনো অসুবিধে নাই। আমি খুশি হইলাম বোন, তুমি সুভাষের জন্য চিন্তা করো। এইটাই স্বামীর প্রতি ভালোবাসা। তুমি স্বামীর খারাপ সময়ে পাশে থাকবা, দেখবা আল্লাহ সংসারে সুখ শান্তি ও বরকত দিব, মহৎ বদ বাড়বো। দাদি, দোয়া করো।
তুই ইয়াসিবের সাথে যা, আমি আর তোর বড় চাচি একটু পর আসছি। আচ্ছা আম্মু, আমি যাই, ছোট চাচিকে দেখে রেখো। বলেই বেলি চলে গেল। বেশ কিছুক্ষণ আগে সুভাষের জ্ঞান ফিরেছে। সুভাষের কেবিনে একে একে সবাই প্রবেশ করে দেখে নিল। মনিরা বেগম তো কেঁদে দিলেন। আম্মু দেখো, আমি আল্লাহর রহমতে ঠিক আছি, তুমি কান্না থামাও। বাবা তুই ঠিক মতো বাইক চালাবি না, দেখ তো কি অবস্থা। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যেন আল্লাহ তোরে সুস্থতা দান করে। আম্মু আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, দেখি সামনে আরো সুস্থ হয়ে যাব। একে একে সবার সাথে হালকা পাতলা কথা বলে নিল সুভাষ। ডক্টর বারণ করেছে বেশি কথা বলতে। সকলের সাথে কথা বললেও কথা হয়নি বেলির সাথে। মেয়েটার মুখ কেমন শুকিয়ে আছে। সবাই তাদের স্পেস দিয়ে বাইরে চলে গেল। কাছে এসো বেলি। সুভাষের ডাকে কাছে গিয়ে বসলো বেলি। টুপ টুপ করে চোখ দিয়ে পানি পড়ছে, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। আরে তুমি কান্না করছো কেন? এমনি, আমার অন্য একটা স্বামী আছে না, তার জন্য কান্না করছি। খানিকটা রাগী গলায় বলল বেলি। তাহলে আমার মরে গেলেই ভালো হতো, তুমি তোমার ওই। সুভাষের কথা শেষ হওয়ার আগেই বেলি সুভাষের বুকে মাথা রেখে কেঁদে উঠল। সুভাষ ব্যথা পেল কিন্তু আওয়াজ করল না। আরে তোমার কান্নার গতি দেখি বেড়ে গেল, কান্না থামাও, দেখো আমি ঠিক আছি। বেলির কান্না তো থামলই না, উল্টো বেড়ে গেল। সুভাষ আর কিচ্ছু বলল না, বেলিকে নিজের হাতে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ পর বেলি মুখ তুলল। সুভাষের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল, কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। সুভাষ মুচকি হাসল বেলির কাণ্ড দেখে। আজ দেখি বউ আমাকে আদর করছে, বউ মনে হয় আজ রোমান্টিক মুডে আছে। আপনি চুপ করুন, অসুস্থ তাও মুখ থেকে এমন কথা যায় না। আচ্ছা বেশি কথা বলবো না, তোমার এই অবস্থা কেন? ফেস শুকিয়ে গেছে পুরো। আপনার চিন্তায় এমন হয়েছে। সাধারণ অ্যাক্সিডেন্ট হয় নিজের এমন করেছো, না জানি মরে গেলে কি হতো। আপনি চুপ করুন দয়া করে। আপনি জানেন আমার কত কষ্ট হয়েছে যখন শুনেছি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হচ্ছিল আমি সব কিছু হারিয়ে ফেলব। আমার মনে হয়েছে পুরো দুনিয়া থমকে দিয়েছে। আপনাকে যখন নিস্তেজ অবস্থায় দেখেছি তখন শুধু আপনাকে হারানোর ভয় হচ্ছিল। মনে হচ্ছিল সব শেষ আমার। আপনি প্লিজ আর এভাবে বাইক চালাবেন না। আজ আপনার যদি কিছু হয়ে যেত তখন বড় চাচি চাচুর কি হতো ভেবে দেখেছেন একবার? আর তোমার কিছু হতো না? সুভাষের প্রশ্নে বেলি চুপ হয়ে গেল। সুভাষের বুকে মাথা রেখে সুভাষকে জড়িয়ে ধরল একদম শক্ত করে। সামিয়ার জ্ঞান ফিরেছে, এখন খানিকটা সুস্থ, তবে চুপ হয়ে আছে, কেমন যেন নিস্তব্ধ। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। নিজেকে ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো। যেহেতু সামিয়ার কিডন্যাপ হয়েছিল তাই এটা পুলিশ কেস হয়েছে। সামিয়ার সামনে বসে আছে সিনিয়র অফিসার সিরাজ আহমেদ এবং সুস্মিতা সিনহা। আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন মিস সামিয়া? দেখুন, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তবে আমাদের পক্ষে সুবিধা হতো অপরাধীকে চিহ্নিত করতে। ওই দিন আমি বসে যে বের হই, তারপর কথা বলতে বলতে আরো হাইপার হয়ে গেল সামিয়া। সাথে সাথে রাজিয়া বেগম সামিয়াকে জড়িয়ে ধরলেন। কুল ডাউন মিস সামিয়া, টেক এ ডিপ ব্রেথ। আপনি শান্ত হন। এবার সামিয়া একটু শান্ত হলো। দেখুন মিস সামিয়া, আপনি যদি একটু সাহস করে তাদের পরিচয়টা বলতেন তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো। আজ আপনার সঙ্গে এমনটা করলো, কাল হয়তো অন্য একটা মেয়ের সঙ্গে এরকমটা করবে। আমরা আপনার পাশে আছি, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। আপনি একটু সাহায্য করলে আমরা তাদেরকে ধরতে পারবো। আপনি আমাদের উপর বিশ্বাস রেখে ওদের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। এবার সামিয়া ঠান্ডা মাথায় তাদের সবকিছু বলতে লাগলো। সেদিন আমি পুরোপুরি রেডি হয়ে পার্লার থেকে বের হই। বের হওয়ার পর ড্রাইভারকে কল দিব, ঠিক তখন তার সামনে একটা মাইক্রো আসে। 4 জন ছেলে বের হয়, আমার হাত ধরে টেনে গাড়ির ভেতর নিতে চায়। আমি চিৎকার করতে নিলে আমার মুখে স্প্রে করে। তারপর আমার আর কিছুই মনে নেই। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে। কথাগুলো বলে কাঁদতে লাগলো সামিয়া। কিছুক্ষণ পর আবারও বলতে শুরু করলো। আমি দেখি একটা অন্ধকার রুমে আমার হাত বাঁধা। দেখি 3 জন আমার দিকে তাকিয়ে আছে। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার প্লিজ ছেড়ে দিন, আমি কি করেছি আপনাদের? আরে সুন্দরী, এত তাড়া কিসের? আমাদের সাথে একটু সময় কাটাও।
দেখো ভালোই লাগবো। আমি তো কোনো ক্ষতি করিনি আপনাদের, কেন আমায় ধরে রেখেছেন? তুই কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর ভাই যে ওই দিন মেলায় আমাগো মারলো না,